দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মানসুর আল মতিন। আজকে আমাদের আলোচনা করোনা পরিস্থিতি নিয়ে। এতদিন যারা দেশের পরিস্থিতি নিয়ে খুব একটা উদ্বিগ্ন হয়ে উঠতে পারেননি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা বিভিন্ন গণমাধ্যমে হোক ভারতের অবস্থা দেখে মোটামুটি উদ্বেগ প্রকাশ করছেন। তাদের আশঙ্কা কখন বাংলাদেশের অবস্থা এমনটা হয়ে ওঠে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাথে ভারতের যে যোগাযোগ, সেখানে খানিকটা নিষেধাজ্ঞা এসেছে। যাত্রীরা আর আসতে পারছে না ভারত থেকে 14 দিনের জন্য এই সিদ্ধান্ত। এর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যাত্রী আসলে সিদ্ধান্ত হয়েছে তাদেরকে 3 দিন আলাদা থাকতে হবে, যদিও সেটার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বিমত ছিল। এসব নিয়ে আমরা কথা বলবো। এ নিয়ে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি থাকছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, তিনি চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আমাদের সাথে সরাসরি এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব গোলাম মুর্তজা, তিনি সিনিয়র সাংবাদিক। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, তিনি চেয়ারম্যান, ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে তিনি যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আমরা একটা প্রতিবেদন দেখব, যেসব সিদ্ধান্তের কথা বলছিলাম সেসবের কিছু তথ্য রয়েছে এর মধ্যে। করোনা ভাইরাস কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে সেটি মনে করিয়ে দিচ্ছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ভারতের করোনা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে কথা বলেছেন। প্রতিবেশী দেশটিতে অক্সিজেন, আইসিইউ ও জীবন রক্ষাকারী ঔষধের চাহিদা আকাশ ছুঁয়েছে। সীমান্তের এপারেই বাংলাদেশের অবস্থা ভারতের মতো ভয়াবহ নয়, কিন্তু হবার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। দেরিতে হলেও সিদ্ধান্ত এসেছে সোমবার থেকে 14 দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ থাকবে, তবে জরুরি পণ্য আনা নেয়া করা যাবে। ওটা আগামীকাল সকাল 6টা থেকে হবে, কার্যকর হবে 14 দিনের জন্য। বাণিজ্য চালু থাকবে, শুধু লোকজনের চলাচল বন্ধ থাকবে। ভারতের বিপজ্জনক করোনার মিউটেন্ট এরই মধ্যে দেশে আছে কিনা তা নিশ্চিত নয়, তবে সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন আরও আগেই সীমান্ত বন্ধ করা দরকার ছিল। তো এইসব ব্যাপারে সিদ্ধান্ত আপনি যত দ্রুত নেবেন, ইউ সেভ লাইফ। এখানে কোনো দেরি করার সময় নেই আর কি। আপনার এটাতে কোনো কারোর সাথে কোনো বন্ধুত্ব নষ্ট হবে সেটাও চিন্তা করার দরকার নেই, কারণ পিপল কামস ফার্স্ট। চিকিৎসকরা বলছেন দেশের বর্তমান নাজুক স্বাস্থ্য ব্যবস্থা ডাবল ভ্যারিয়েন্টের ধাক্কা সামাল দিয়ে উঠতে পারবে না। তাই বন্দর দিয়ে জরুরি পণ্য যারা আনা নেওয়া করবেন তাদের টেস্ট ও কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। মারাত্মক সংক্রমণশীল ট্রিপল এবং ডাবল মিউটেন্ট করোনা ভাইরাস, যেগুলো আমাদের দেশে প্রবেশ করলে মহা বিপর্যয়কারী অবস্থা তৈরি হতে পারে। লিমিটেড আকারে যে জিনিসগুলো, যেমন সাপ্লাই যে জিনিসগুলো হয়, যেগুলো আসা যাওয়া করছে, যেমন গুডস সাপ্লাই সেগুলা আমি মনে করি যে আসা যেতে পারে। সেগুলাতে যে লোকগুলো আসবে তাদেরকে ঠিক মতো কোয়ারেন্টাইনের মাধ্যমে এনে আবার কোয়ারেন্টাইনের মাধ্যমে পাঠিয়ে জিনিসগুলোকে চালু রাখা যেতে পারে। শুধু বাংলাদেশ নয়, ভারতের কয়েকটি রাজ্য তাদের নিজেদের মধ্যে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। শুধুই অধ্যাপক লিয়াকত আলী, আপনার কাছে আসতে চাই। মাঝে কটা দিন মৃত্যুর সংখ্যা বাংলাদেশে কমলো এবং সংক্রমণের সংখ্যাও খানিকটা কম ছিল। আজকে আবার সেটি 100 ছাড়িয়ে গেছে, সংক্রমণের সংখ্যাও বেড়েছে। এবং এরই মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হবে। শুরুতে বলা হচ্ছিল বিকেল 5টা, তারপরে সময় বাড়িয়ে করে দেওয়া হলো রাত 9টা। কাদের পরামর্শ হচ্ছে এগুলো? অন্ততপক্ষে জনস্বাস্থ্যবিদদের সঙ্গে, বা আমি জানি না যে দু একজনের সঙ্গে ভেতর কথাবার্তা হয়েছে কিনা, কিন্তু আমাদের যে কারিগরি বিশেষজ্ঞ কমিটি কিংবা জনস্বাস্থ্যের জন্য যে 8 বিভাগীয় বিশেষজ্ঞরা রয়েছেন বা অন্যান্য যারা একাডেমিক বিশেষজ্ঞ রয়েছেন, তাদের ঠিক পরামর্শ গ্রহণ করা হচ্ছে এইসব বিষয়ে এতটা মনে হচ্ছে না। এটি মনে হচ্ছে যে একটি অন্য ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এগুলোকে আমাদের প্রতীয়মান হচ্ছে। এবং এখানে অনেকগুলো বিষয় সামনে চলে আসে। ভারতের অবস্থা স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে, কিন্তু আমাদের এখানে যে পদক্ষেপগুলো এখন নেওয়া হচ্ছে বা বলা হচ্ছে 28 তারিখের পরে আর কোনো ধরনের বিধিনিষেধ আসবে না, সেগুলো কি বিজ্ঞান ভিত্তিক হচ্ছে? না, আমি মনে করি যে আসলে খুব বিজ্ঞান ভিত্তিক চিন্তা যদি করতে হয় তাহলে আরও বিশ্লেষণ দরকার ছিল। এখন একটা বড় বিষয় হচ্ছে যে যেটাকে আমরা বলছি যেটি 14 তারিখ থেকে ঘোষণা করা হয়েছিল সর্বাত্মক লকডাউন, কিন্তু আসলে সর্বাত্মক লকডাউনের যদি যে পূর্বশর্তগুলো রয়েছে, কয়েকটি পূর্বশর্ত সারা বছরে বিভিন্ন গবেষণাতে উঠে এসেছে। একটি পূর্বশর্ত হচ্ছে যে
যারা ভুক্তভোগী হবেন, বিশেষ করে যারা দরিদ্রতর শ্রেণী, বঞ্চিত শ্রেণী, তাদের জন্য যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় বা অন্যান্য সামাজিক ব্যবস্থায় প্রতিরক্ষা না থাকে, নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে লকডাউন সফল হয় না। এটি কিন্তু বিজ্ঞান মানে বিশ্লেষণ থেকে এসেছে। দ্বিতীয়ত আরেকটি বিশ্লেষণ হচ্ছে যে একটি সময় দিলে সবচেয়ে ইফেক্টিভ হয়। এই সময়টি পিকের আগে, 10-20 দিন আগে, কিন্তু সেটি অবশ্য অনেক সময় নির্ণয় করা কঠিন হয়ে যায়। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে লকডাউন হচ্ছে আসলে প্রস্তুতিমূলক একটি ব্যবস্থা। লকডাউন কিন্তু কোনো প্যান্ডেমিকের অবসান ঘটায় না। তাহলে কি কি প্রস্তুতি লাগে? একটি হচ্ছে ওই সময়ে যেগুলো স্বাস্থ্য ব্যবস্থাপনা, যেখানে সক্ষমতা বাড়ানো, বেডের সক্ষমতা, অক্সিজেন এবং অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র কিংবা জনশক্তি কিংবা ভেন্টিলেটর, সেই সক্ষমতা বাড়ানোর একদিকে প্রস্তুতি। আরেকদিকে বড় প্রস্তুতি হচ্ছে যে পাইপিং ইফেক্টটা, অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে পাইপের মতো অনেক রোগী চলে আসে, একটা পাইপের মতো করে দিলাম, রোগীর প্রবাহ কমিয়ে দিলাম। এই প্রবাহ কমানোর জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো গ্রহণের সক্ষমতা অর্জন করা, যেটির একটি প্রধান বিষয়কে বলা হয় জনসম্পৃক্ততা। জনসম্পৃক্ততা স্বাস্থ্য ব্যবস্থার একটি প্রধান বিষয়, লকডাউনের একটি ফান্ডামেন্টাল প্রিকন্ডিশন, পূর্ব শর্ত। এবং এই পাইপিং এফেক্ট না হলে কি হয় সেটা তো ভারতে পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই বিষয়টি যদি সক্ষমতা নাই থাকে, তাহলে লকডাউন যদি বিফলেই যায়, লকডাউন যেটি সর্বাত্মক লকডাউন বলছি, সেই ক্ষেত্রে বরং যদি শিথিলতা হয় সেটিও পরিকল্পিত করা যায়। যে আমার সামর্থ্য নেই, আরেকটি বড় বিষয় হলো এটি বাস্তবায়নযোগ্য নয় আমার দেশে, তাহলে কি কি বাস্তবায়নযোগ্য? এই অভিজ্ঞতাতে কিন্তু কয়েকটা জিনিস বাস্তবায়নযোগ্য করা যেত। সেটি হলে বিপণী, আমরা কয়েকটি ফলাফল আমরা যদিও দেখছি যে আজকে কিছুটা মৃত্যুর সামান্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে 23% রেট অফ পজিটিভিটি 13% এসছে। যদিও আমরা বলবো যে টেস্টের সংখ্যা সেইভাবে নয়, কিন্তু আমরা বিদেশ যাত্রীতে বাদ দিয়েও খুব কমে গিয়েও আমরা কিন্তু রেট অফ পজিটিভিটি একটা ফল করেছে। কাজে নিঃসন্দেহে কিছু কিছু আংশিক যে কাজ 6 তারিখ থেকে শুরু হয়েছে, আমরা 6 তারিখ থেকে এই পর্যন্ত কিছু ফলাফল যে একদম পাইনি তা বলবো না। কি কি পেরেছি? আমরা পেরেছি বিপণী বিতান বন্ধ রাখতে পেরেছি, আউটডোর মার্কেটগুলো বন্ধ রাখতে পারিনি। আমরা কাঁচা বাজার কিংবা রাস্তাঘাটের বাজার বন্ধ রাখতে পারিনি। আমরা পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ রাখতে পেরেছি। আমরা কমিউনিটি সেন্টার, বড় বড় অনুষ্ঠান, সভা সমাবেশ বন্ধ রাখতে পেরেছি। আমরা হটস্পটের সঙ্গে ইন্টারসিটি কানেকশনগুলো বন্ধ রাখতে পেরেছি। তাহলে পরিকল্পিতভাবে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে এগোলে আমরা দেখতে পেতাম যে এখন টার্গেটেড লকডাউন বলি আর টার্গেটেড বিধিনিষেধ বলি, সেটির কিন্তু সুযোগ আমরা অনেকগুলো বের করে ফেলেছি। সেটি হলো আউটডোর অ্যাক্টিভিটি যথাসম্ভব কিন্তু চালানো সম্ভব কিছু বিধিনিষেধ, মাস্ক ইত্যাদির দ্বারা। আমাদের ইনডোর যেখানে ভেন্টিলেশন কম, সেই জায়গাগুলোতে এখন যদি ধরা যাক যে আমি বিপণী বিতানকে বন্ধ রাখতে পারতাম, কিভাবে পারতাম? সেখানে বিধিনিষেধকে আমরা কিন্তু ছোট দোকানদারদের জন্য যেভাবে প্রতিরক্ষা, নিরাপত্তা, কিংবা তাদের কর্মচারীদের জন্য নিরাপত্তা রাষ্ট্রীয়, কিংবা সেই বিপণী বিতানকে যেটাকে বলা হয় একদিন অল্টারনেট দোকান করে দেওয়া, আমাদের যে কিভাবে ভেন্টিলেশন যেখানে সম্ভব, যেটা এয়ারকুল না, সেখানে ভেন্টিলেশন কী করে বাড়ানো, এই বিষয়গুলো টার্গেটেড লকডাউন। আমরা হয়তো পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ রাখতে পারবো না, কিন্তু বিয়ে শাদী অনুষ্ঠান যেগুলো, কমিউনিটি সেন্টার, রিসোর্ট, বড় সভা সমাবেশ, সেগুলো তো বন্ধ রাখতে পারি তাহলে। এবং আরেকটি করতে পারি, যেখানে হটস্পট ঢাকা, চট্টগ্রাম, যেসব শহর অত্যন্ত বেশি আক্রমণ, আমরা কিন্তু আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেটি আমরা যে কায়িক শ্রমের সঙ্গে কিন্তু একটা বড় সম্পর্ক পাওয়া যাচ্ছে ইনফেক্টিভিটির, যেটা তীব্রতার। আমরা আসবো সেটাতে পরে নিশ্চয়ই। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে এ পর্যায়ে আসি। ভারতের পরিস্থিতি কেমন সেটা নতুন করে বলার প্রয়োজন নেই, এবং বাংলাদেশের পরিস্থিতি এখনো তেমনটা নয়। এমন কিছু কি আমরা করেছি যার কারণে পরিস্থিতি আমাদের ভারতের চেয়ে ভালো রয়েছে, নাকি এটা নেহাত একটা কাকতালীয় ঘটনা? কিছু ব্যাপারে আমরা আসলে ভালো বলেছি, যেগুলো লিয়াকত বললেন যে আমরা তো কিছু ক্ষেত্রে একটু আর্লি ইন্টারভেনশন করতে পেরেছি, এবং সেগুলো কিছু মাত্রায় সীমিত আকারে হলেও সেগুলো প্রয়োগ করা গেছে। এটা আরো কার্যকরভাবে করা যেত, যেটা বলছে বিজ্ঞানের থেকে দূরে থেকে এগুলো আমলাতান্ত্রিকভাবে করার কারণে আমরা এর যে পরিমাণ আর্থিক মূল্য পরিশোধ করলাম আমরা এই বিভিন্ন ইন্টারভেনশনের জন্য, সেটা লকডাউন বলি এবং অন্যান্য প্রকিউরমেন্টে আপনারা জানেন যে সেটা হাসপাতালের প্রস্তুতির ক্ষেত্রেই বলেন, বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ আমরা অর্থনৈতিক মূল্য পরিশোধ করলাম তার সঙ্গে করসপন্ডিং বেনিফিট আমরা আদায় করতে পারিনি। সেটা আসলে যেটা বলেছেন লিয়াকত ভাই, যে আসলে জনস্বাস্থ্য বিজ্ঞানী অথবা এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ একেবারেই শোনা হয়নি, এবং এটা দৃশ্যমান। এমনকি পরামর্শক সভার সভাপতি এবং সদস্যরা পাবলিকলি এগুলো বলেছেন যে আসলে এগুলো তাদের পরামর্শ শোনা হচ্ছে না। তবু আজকে যে কথাটি, দুটো পরামর্শের কথা বলবো, যে একটি হচ্ছে লকডাউন অন্তত পক্ষে 2 থেকে 3 সপ্তাহ দেরি হয়েছে,
লকডাউনটি হতে এখন বোঝা যাচ্ছে, সেটা রেট্রোস্পেক্টে যদি আমরা ক্যালকুলেট করে আমরা বুঝতে পারি যে লকডাউনটা 2 সপ্তাহ আগে দিলে আমরা আসলে আজকে যে মৃত্যু এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে, এবং এটা কিন্তু যে কোনো সময় বাড়তে পারে, মানে যেটা লিয়াকত ভাই খুব সতর্ক মন্তব্য করেছেন যে আসলে কম পরীক্ষা হচ্ছে, এটি আসলে সত্য। একে লকডাউন পরীক্ষার সংখ্যা এটা খুবই দুর্ভাগ্যজনক, যখন বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে লকডাউন থাকা অবস্থায় মোবাইল ইউনিটে অ্যান্টিজেন টেস্ট করে লক্ষ লক্ষ পরীক্ষা করার কথা, সেখানে লকডাউনের আগের দিনের অর্ধেক টেস্ট হচ্ছে অথবা 2/3 টেস্ট হচ্ছে এখন। এর ফলে কেস ডিটেকশন কমে গেলে যেটা ঘটবে, সেই কেসগুলো বাসায় থাকবে এবং ওনারা ওনাদের পরিবারকে আক্রান্ত করছেন। তো এই ঘটনাটি ঘটছে, নীরবে ঘটে যাচ্ছে, যেগুলো চিহ্নিত হচ্ছে না। কিন্তু তারপরও ভারতের চাইতে বলবো অবশ্যই আমরা জনস্বাস্থ্য ইন্টারভেনশনে আমরা বাংলাদেশের কাঠামোগতভাবে আমরা ভালো ছিলাম, এবং এই যে বিষয়গুলো ইন্টারভেনশন করা হয়েছে ভারতের চাইতে অন্তত আমাদের দেশে এগুলো ভালোভাবে প্রয়োগ করা হয়েছে। ভারতের সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে পর্যন্ত অক্সিজেন দেয়া যাচ্ছে না। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে আমাদের মেডিকেল অক্সিজেনের যে চাহিদা তার তুলনায় উৎপাদন কম, যেটা আমরা আমদানির উপর নির্ভর করতাম মূলত ভারত থেকে, সেটাও আসছে না। তাহলে অক্সিজেন পরিস্থিতিতে আসলে কি করণীয়? ভারতের বাংলাদেশের অক্সিজেন পরিস্থিতি কিন্তু এখন ওইভাবে আগের মতো খারাপ নেই। যেটি খারাপ সেটি অক্সিজেন সরবরাহের অপ্রতুলতার চেয়ে অবকাঠামোগত অপ্রতুল। মানে আমাদের 200 বেড এবং তার ঊর্ধ্বের হাসপাতাল, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন, সেই হাসপাতাল পর্যায় পর্যন্ত যে আমরা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এস্টাবলিশ করার ক্ষেত্রে যে নির্দেশনাটি প্রথম ওয়েভের সময় ছিল, তার 50% বাস্তবায়িত হয়নি। অতএব এটি আসলে অক্সিজেন সরবরাহের চেয়ে অক্সিজেনের রোগীর কাছে প্রাপ্যতা নিশ্চিত করার জন্য যে সেন্ট্রাল কাঠামোটি হাসপাতালে তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমাদের ব্যর্থতাই মূলত দায়ী। এবং আমরা এখনো বাংলাদেশে অক্সিজেন যারা উৎপাদক আছেন, যারা 3-4টি উৎপাদক যারা উৎপাদন করছেন, আমরা যতদূর জানি এখনো এই তাদের উৎপাদিত অক্সিজেন দিয়ে আমাদের অক্সিজেন সরবরাহে ঘাটতি আসলে এখন পর্যন্ত আমরা অ্যান্টিসিপেট করছি না। জি, ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে এ পর্যায়ে আসি। যে পরিস্থিতিতে এখন খুলে দেয়া হচ্ছে সামনে ঈদ, ব্যবসায়ীদের এক ধরনের চাপের কথা আমরা শুনি যে তারা প্রচুর ক্ষতির মুখে পড়েন এই ধরনের ক্ষেত্রে, ঈদকে সামনে রেখে যখন বিপণী বিধানগুলো বন্ধ থাকে। এর কি কোনো বিকল্প ছিল না? কারণ আমরা তো ই কমার্সের কথা বলছি এবং ই কমার্সে মানুষের নির্ভরতা বেড়েছে, সেগুলোও বলছি। তারপরেও এই বিপণী বিধান নির্ভরতা এইরকম একটি সময় কি খুব জরুরি ছিল? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। সমস্যা করছিল সম্ভবত। জি, এখন শুনতে পাচ্ছি আমরা। জি, দেখেন, এখানে 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 দুইজন খুব স্বনামধন্য বিশেষজ্ঞ আছেন। তো তাদের জায়গা থেকে, তারা বিশেষজ্ঞের জায়গা থেকে কথা বলবেন। আর আমরা মাঠ পর্যায়ে যে দৃশ্যগুলো দেখি বা যে অবস্থাগুলো দেখি, সারা পৃথিবীর যে সংবাদগুলো জানি, তার ভিত্তিতে কয়েকটি কথা বলি। প্রথমত কথা, একটি জিনিসের সঙ্গে আমি বাংলাদেশের মানুষ এবং বিশেষজ্ঞদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যখন এই যে তুলনাটা করছি, ভারতের চেয়ে আমরা ভালো আছি বা ভারতের চেয়ে আমাদের অবস্থা বেশি খারাপ বা আমাদের চেয়ে ভারতের অবস্থা বেশি খারাপ, এই জায়গাটিতে আমাদের সতর্কতার সঙ্গে মন্তব্য করা দরকার যে ভারতে কিন্তু একই সঙ্গে ভালো এবং খারাপ দুটি চিত্রই আছে। আপনি কেরালার চিত্র দেখেন, একটা মডেল অবস্থা নিয়ে কেরালা বসে আছে। সুতরাং আবার দিল্লি বিপর্যস্ত, মহারাষ্ট্র বিপর্যস্ত, তামিলনাড়ু সংকট কাটিয়ে উঠেছে। তামিলনাড়ুর ধরেন লোক সংখ্যা হয়তো 6.5 কোটি, তারা প্রতিদিন পরীক্ষা করছে 1,20,000, প্রতিদিন তারা কেস পায় 8 থেকে 10,000। তো আমি এটা বলতে বুঝাচ্ছি যে ভারতের ভালো খারাপ দুই রকমের চিত্রই আছে, তবে খারাপেরটা সংবাদটা যেহেতু আমরা পাচ্ছি, সেই কারণে আমাদের কাছে এই বিষয়টি একটা আতঙ্ক তৈরি করছে। এটা গেলে একটি দিক। আরেকটি দিক হচ্ছে, দুইজনই বিশেষজ্ঞই বলেছেন যে করোনা ভাইরাস বা কোভিড-19 এটি হচ্ছে একটা জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা। এটি সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকেও দেখার সুযোগ নাই, এটা রাজনীতির দৃষ্টিকোণ থেকেও দেখার সুযোগ নাই, আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও দেখার সুযোগ নাই। দেখার সুযোগ আছে, কিন্তু দেখার সুযোগ আছে রাজনীতিবিদ বা আমলাতন্ত্র এই ব্যবস্থাগুলো নেবেন, অর্থাৎ কার্যকর করবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে। আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে যে ঘটনাটি ঘটছে, যে আমাদের এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কারিগরি কমিটি করা হচ্ছে, সেখানে স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন। সেই কমিটির বাইরেও যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন, তারা টেলিভিশনে এসে পত্রিকাতে লিখে কি করা উচিত সেই বিষয়ে কথা বলছেন। দুর্ভাগ্যজনক যে জায়গাটা যেটা বলছি, সেটি হচ্ছে আমাদের যে সিদ্ধান্তগুলো আসছে, সেই সিদ্ধান্তগুলোর সঙ্গে জনস্বাস্থ্য বিষয়ক
পরামর্শের সম্পৃক্ততা আমরা দেখছি না। এখন সম্পৃক্ততা দেখার কারণে শুধু তাই নয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যে কথা বলছেন, যে বুদ্ধি দিচ্ছেন, যে পরামর্শ দিচ্ছেন, তার বিপক্ষে দাঁড়িয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান ডিজি খুব তীব্র ভাষায় তাদেরকে আক্রমণ করছেন যে তারা এক বাক্স থেকে আরেক বাক্সে গিয়ে পরামর্শ দেন। এখন একজন বিশেষজ্ঞ সেটা বাক্সে গিয়ে পরামর্শ দিক, লিখে বা যে কোনো জায়গায় পরামর্শ দিক, তার কাজ পরামর্শ দেয়া, এবং রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন তাদের কাজ হচ্ছে সেই সমস্ত পরামর্শের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এখন আমাদের বিশেষজ্ঞরা, কারিগরি কমিটির বিশেষজ্ঞরা, সেই কমিটির বাইরের বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমাদের নীতি নির্ধারক পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত, এটাকে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বলতে হয়। আমরা যদি শুধুমাত্র আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বলি তাহলে বুঝতে হবে যে আমি কিছু একটা বাদ রেখে আরেকটি অংশের কথা বলছি। এই জায়গাগুলোতে আমাদের সতর্ক থাকা দরকার। সুতরাং রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক অর্থাৎ সরকারি যে সিদ্ধান্তগুলো আসছে, সেই সিদ্ধান্তগুলো আসছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ থেকে না। তার অনেকগুলো জায়গা লিয়াকত ভাই এবং আরেকজন তিনি দুইজনই, সাইদুল ভাই দুইজনই পরিষ্কার করেছেন। আমি শুধু একটা জিনিস বলি যে ধরেন এই যে বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ বা 18 কোটি মানুষের দেশ, 16 কোটি উল্লেখ থাকলেও সেখানে আমরা পরীক্ষা করছি 20-22 হাজার। এই 20-22 হাজার পরীক্ষা করে যে ফল পাওয়া যায় সেটা আসলে কোনো সূচকে প্রতিনিধিত্ব করে বলে করে না, এটাই যে কোনো পরিসংখ্যানবিদ বলবেন, যে কোনো বিশেষজ্ঞ বলবেন। সুতরাং আমাদের 100 প্রায় 150 মতো পরীক্ষাগার থাকলো, আমরা অ্যান্টিজেন পরীক্ষা করব সে কথাও বললাম, কিন্তু আমরা এখন পরীক্ষার সংখ্যা বাড়ালাম না। তার মানে হচ্ছে আমরা প্রকৃত চিত্রটা জানছি না যে বাংলাদেশের আসলে কি আমাদের অবস্থা। আমাদের অবস্থা বলা হচ্ছে স্বাস্থ্যবিধি যদি না মানি তাহলে ভারতের অবস্থা হতে পারে, কিন্তু ভারতের অবস্থা যাতে না হয় তার জন্য যে আমাদের ব্যবস্থাগুলো নেওয়া দরকার। নিঃসন্দেহে কিছু ব্যবস্থার সুফল যদি পড়ে থাকে তাহলে এটি খুবই ভালো ব্যাপার। ভারতের সঙ্গে আমরা সীমান্ত বন্ধ করছি আগামীকালকের থেকে। এই সীমান্তটা বন্ধ করা দরকার ছিল আরো 15 দিন আগের থেকে, যখন কলকাতা সহ অন্যান্য জায়গার অবস্থা খুব খারাপ হয়ে গেল। তো এই সিদ্ধান্তটা নিতে আমাদের 2 সপ্তাহ লাগলো কেন? এখানে একটা প্রশ্ন এসেছে যে জীবন জীবিকা, মার্কেট বন্ধ, লকডাউন এগুলো দিলে মানুষের দুর্ভোগ বাড়ে, কষ্ট বাড়ে। তার মধ্যে আপনি আরেকটি প্রশ্ন করলেন যে এখন যে খুলে দেওয়া হচ্ছে সেটা বিজ্ঞান কি বিজ্ঞান না। এখানে আমি যেভাবে একজন সংবাদকর্মী হিসেবে দেখি, সেই দেখাটা হচ্ছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নিম্নবিত্তের মানুষ, গরিব মানুষ, দিন মজুর, দিন এনে দিন খাওয়া যে মানুষ, সেই মানুষদের যদি ঘরে রাখতে হয়, সেই মানুষরা যদি কাজহীন হয়, কর্মহীন হয়ে পড়েন, তাহলে সেই মানুষদের প্রথমত কথা খাদ্যের যোগান দিতে হয়, দ্বিতীয়ত কথা একটা আর্থিক সহায়তা করতে হয়। সরকার এই জায়গাতে সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে যে সে কাউকে আর্থিক সহায়তা করবে না, সে কাউকে খাদ্যের যোগান দিবে না। যেহেতু সরকার এটা দিবে না, সেই কারণে সরকার এখন মার্কেট থেকে শুরু করে সবকিছু এক ধরনের ওপেন করে দেওয়ার নীতি নিয়েছে। একদিকে আপনি সীমান্ত বন্ধ করছেন, একদিকে মার্কেট খুলে দিচ্ছেন, গরিব মানুষের অর্থ বা খাদ্যের যোগান দেয়া হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে সবকিছু মিলিয়ে আমরা একটা হজবরলা এবং কোনো একটা পরিকল্পনাহীন জায়গাতে পড়ে গেছি। এখন সামনের দিনগুলো আমাদের কেমন হবে সেটা আসলে প্রকৃতি বলতে পারবে। আমরা খুব বেশি প্রতিরোধের জন্য খুব বেশি কিছু করছি বলে সংবাদকর্মী হিসেবে আমার কাছে মনে হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। অনেক ধন্যবাদ। একটা বিরতির আসলে সময় হয়ে গেছে। দর্শক একটু পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে। টিকার প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। আমাদের প্রথম ডোজ নতুন করে দেয়া বন্ধ হয়ে যাচ্ছে। যারা প্রথম ডোজ পেয়েছেন তারা দ্বিতীয় ডোজ পাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ভারত থেকে বলা হচ্ছে আরও 20 লাখ আসতে পারে, কোভ্যাক্স থেকে আরও 1 লাখের মতো, যদিও খুবই কম সংখ্যায় সেটি আমাদের যে পরিমাণ চাহিদা। এর বাইরে রাশিয়ার সাথে কথা হচ্ছে, চীনের সাথে কথা হচ্ছে, এবং অনেকে জানতে চাচ্ছেন যারা অ্যাস্ট্রাজেনেকার একটি ডোজ নিয়েছেন তারা অন্য কোনো ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলে কি অবস্থা দাঁড়াবে? আসলে কি পরিস্থিতিতে রয়েছে আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে? আপনি যেভাবে প্রশ্ন উত্তর করলেন তাতে মোটামুটি কূটনীতি, রাজনীতি, অর্থনীতি এবং বিজ্ঞান সবগুলোই আছে। মানে প্রথম কথাটা যদি বলি যে ভ্যাকসিন সংগ্রহের ক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটি করেছি সেটি আমরা একটি উৎসের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম, এবং তখন সকল বিশেষজ্ঞের সতর্কবাণী উপেক্ষা করে একটি উৎস থেকে বারবার বিকল্প উৎস তৈরি রাখার জন্য বলার পরও
একটি উৎস থেকেই আমরা ধারাবাহিকভাবে ভ্যাকসিন সংগ্রহ করলাম এবং সেটা দিয়ে টিকাদান কর্মসূচি শুরু করলাম। দ্বিতীয়বার যখন দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে তখন হাতে টিকা নেই বিধায় বলা হলো পৃথিবীর সবচেয়ে রিসোর্সফুল দেশগুলোও যখন দ্বিতীয় ডোজ শুরু করেন ওনারা প্রথম 1 থেকে 2 সপ্তাহ প্রথম ডোজ অনেকেই বন্ধ রেখে কাজটা শুরু করেছিলেন। এটা অপারেশনাল দিক থেকেও ভালো হয়, হিসেব নিকেশ করতে অসুবিধা হয়। সেই পরামর্শটি উপেক্ষা করে দ্বিতীয় ডোজের সঙ্গে পাশাপাশি প্রথম ডোজ চালানো হলো। কোনো অভিযোগ তুলছি না আজকে এরকম সংকটাপন্ন অবস্থায় যখন দেশের প্রায় কয়েক লক্ষ 13 থেকে 20 লক্ষ যতদূর বোঝা যাচ্ছে 15 লক্ষ বা 20 লক্ষ প্রথম ডোজ প্রাপ্ত লোকের টিকার একটা অনিশ্চয়তা এবং আমাদের প্রধান টিকা সরবরাহকারী যখন আমাদের জানিয়েছেন যে ওনারা আগামী জুলাই মাস পর্যন্ত টিকা দিতে পারবেন না, সেই অবস্থায় এই প্রশ্নগুলো আসলে তোলাটা আমার দিক থেকে আমি দুঃখে বললাম কথাটা যে আসলে এইবার আজকে এখন যেটুকু বলবো সেটুকুও হয়তো বা একইভাবে হারিয়ে যাবে। সেজন্য রাশিয়া চীন থেকে টিকা সংগ্রহটি বাংলাদেশের জন্য প্রথম থেকেই ভালো বিকল্প ছিল। এটা আমরা এত বেশি পশ্চিমা বিজ্ঞানের প্রচার প্রপাগান্ডায় প্রভাবিত হলাম এবং একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাবার স্ট্যাম্প যে তার স্ট্যাম্প পড়তে হবে ভ্যাকসিনের গায়ে, সেই ভ্যাকসিনটি শুধুমাত্র আমরা কিনবো, এই প্রচারে ঢুকতে গিয়ে আমরা আসলে সম্ভাবনাময় কতগুলো ভ্যাকসিনকে আমরা হারালাম। প্রথম হারালাম ভ্যাকসিন গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে আমরা যে অংশীদারিত্ব নিশ্চিত করতে পারতাম সেই সুযোগটি সাইনোভেকের মাধ্যমে। সাইনোভেকের প্রস্তাবটিকে দীর্ঘ করে আমরা চাইনিজ সবচেয়ে প্রমিজিং ভ্যাকসিনটির সঙ্গে অংশ নেওয়ার মাধ্যমে আমরা তার অংশীদারিত্ব নিশ্চিত করতে পারলাম না। এরপরও দ্বিতীয় চাইনিজ ভ্যাকসিনটিও আমরা অনুমতি দিতাম না এবং সেই কারণে যেটি আজকে আমরা উপহার হিসেবে পাচ্ছি সেটিও কিন্তু বাংলাদেশি গবেষণা প্রস্তাব এসেছিল। তাহলে আজকে আর 5 লক্ষ ডোজ উপহারের জন্য অপেক্ষা করতে হতো না, সেটি প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত হতে পারত। এরপর যেটি উৎপাদিত হবে স্পুটনিক ভি, যেটা শোনা যাচ্ছে, আপনারা জানেন যে আগামী 2-3 দিনের মধ্যে আমরা বারবার বলছিলাম যে চাইনিজ এবং রাশিয়ান ভ্যাকসিন এগুলো পৃথিবীর ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হচ্ছে এখন। এই পশ্চিমা ভ্যাকসিন গুলো সেগুলো 350 কোটি ডোজ তারা কিনে বসে আছে, তাদের লোক সংখ্যার দ্বিগুণের চাইতেও বেশি পরিমাণে ডোজ তারা কিনেছে। এমত অবস্থায় পৃথিবীর বাকি অংশের মানুষ আমরা আসলে অসহায় এবং আমরা এখন স্বাভাবিকভাবে চাইনিজ এবং রাশিয়ান ভ্যাকসিন গুলো আমরা সংগ্রহ করতে চেষ্টা করছি। এবারও আমরা আশা করব যে প্রথম ডোজ প্রাপ্ত যারা তাদের দ্বিতীয় ডোজের ক্ষেত্রে ওনারা যেন একটু বিজ্ঞান মনস্ক থাকেন। পৃথিবীতে এটার কোনো প্রমাণ নেই কোভিডে প্রথম ডোজ প্রাপ্ত অ্যাস্ট্রাজেনেকা পেলে দ্বিতীয় ডোজ কি হবে, মানে গবেষণা করে প্রমাণ করা হয়নি, কিন্তু চলমান গবেষণা আছে। কিন্তু এ বিষয়ে যুক্তরাজ্যে ইংল্যান্ডে গবেষণা চলছে যে 800-850 মানুষের উপরে যে প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা দিলে দ্বিতীয় ডোজ ফাইজারের ডোজ ভ্যাকসিন দিলে কত সপ্তাহের ব্যবধানে দিলে সর্বোত্তম সুবিধা পাওয়া যায়। আবার এটি একটি ভেক্টর বেসড ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা। স্পুটনিক ভি একই ধরনের প্রযুক্তির ভ্যাকসিন যেখানে প্রথম ডোজে একটি ভেক্টর, দ্বিতীয় ডোজে অন্য ভেক্টর ব্যবহার করা হয়। ওটি অ্যাডিনোভাইরাস AD26 AD5। এখন প্রথমটি হচ্ছে জনসন এন্ড জনসনের ভ্যাকসিন যেখানে সেই ভেক্টরটি ব্যবহার করা হয়, দ্বিতীয়টিতে হচ্ছে ক্যানসিনো বায়োর যে ভেক্টর সেটি ব্যবহার করা হয়। এটার মধ্য দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে ভেক্টর বেসড অথবা mRNA বেসড যে কোনো ভ্যাকসিনে আসলে এটি একটি তত্ত্বীয় জ্ঞানের উপর ভিত্তি করে দেয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশকে এক্সপ্লোর করা দরকার আসলে অস্ট্রেলিয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিচ্ছে এবং গত 3 দিন আগে তারা সিদ্ধান্ত নিয়েছে যে 50 বছর বয়সের নিচের মানুষদের তারা অন্য ভ্যাকসিন দিবে। এক্ষেত্রে তাদের নিজস্ব প্ল্যান্ট আছে, ওখানে অনেক উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা থাকবে। বাংলাদেশের অতি দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অস্ট্রেলিয়ার উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা এনেই আমাদের দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব। আপনারা জানেন যে আমেরিকার উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা নিয়ে আসলে কানাডা তার ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু করেছে এবং তারা কিন্তু অ্যাস্ট্রাজেনেকাকে 16 সপ্তাহ ব্যবধান, মানে প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজকে 16 সপ্তাহের ব্যবধানে দিচ্ছে। ব্রিটিশরা দিচ্ছে 12 সপ্তাহে, সেক্ষেত্রে আমরা দিলাম সেটাকে 8 সপ্তাহে। অর্থাৎ বিজ্ঞান থেকে বারবার যে দূরে চলে যাওয়া এবং বারে বারে আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে বিশ্ব বাস্তবতার এবং বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সঙ্গে মানে বিচ্যুতি ঘটা, এটা যদি না ঘটে ভবিষ্যতে আমি আশা করি হয়তোবা আগামী দিনগুলোতে অন্তত আমরা এই ভ্যাকসিন সংকটকে ওভারকাম করতে পারবো। আরেকটা বিষয় স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের 50 বছরের ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্য ছিল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে, সেটি কিন্তু বন্ধ করা হয়েছে 7 বছর আগে। এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম অধ্যাপক লিয়াকত আলী আপনার কাছে। আমাদের দেশে উৎপাদনের এই যে আগের যে সুযোগগুলোর কথা বলছিলেন অধ্যাপক সাইদুর রহমান, সেগুলো কাজে লাগানো হলো না, এখন বলা হচ্ছে স্পুটনিক হয়তো উৎপাদিত হবে, সেই সক্ষমতায় আসলে কি অবস্থায় রয়েছে আমরা?
না, বাংলাদেশে আসলে কয়েকটি কোম্পানির কিন্তু ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে। দুর্ভাগ্যবশত সরকারি লেভেলে, যেটা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের হওয়ার কথা ছিল অনেক আগে থেকেই, তারা করতো এবং আধুনিকায়ন হলে এই ভ্যাকসিনও করতে পারতো তারা, সেটি পারছে না, কিন্তু প্রাইভেট সেক্টরে রয়েছে। এখন সেইগুলোর যদি সত্যিকার অর্থে টেকনোলজি ট্রান্সফার এবং বিশেষ করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ইস্যুগুলো এগুলো আসে, তাহলে কিন্তু ভ্যাকসিন উৎপাদন সম্ভব। কিন্তু একটি বিষয় বলি যে এই সব ক্ষেত্রে খুব অসম চুক্তি হয়। এখন যে চুক্তিটা হয়েছে শুধুমাত্র সিক্রেসি চুক্তি, কিন্তু মানে গোপনীয়তার চুক্তি, কিন্তু আসল কিন্তু যে নেগোসিয়েশন সেটা কিন্তু এখনও কেবল শুরু হয়েছে। কারা করছে আমরা ঠিক জানি না। এখানে কিন্তু অনেক বিষয় রয়েছে। আসলে আপনাকে বলি যে ভ্যাকসিনের ক্ষেত্রে 90-এর দশক পর্যন্ত যে উদারতাগুলো ছিল সেগুলো কিন্তু এই কোম্পানিগুলোর চাপে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কতগুলো চুক্তি মানে নিয়ম নীতি পাল্টানোর মাধ্যমে কিন্তু এটা সংকুচিত হয়ে যায়। তারপরেও একটি কিন্তু ওপেন ছিল, যেটাকে বলা হয় কম্পালসারি লাইসেন্সিং। সেইটা কিন্তু 4-5 বছর লেগে যাচ্ছে নেগোশিয়েট হতে, এবং এর পুরো বেনিফিটটা নিয়ে নিয়েছে কিন্তু উন্নত দেশগুলো। আমাদের মতো দেশগুলো তার বেনিফিট নিতে পারছে না। এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা খুব দুর্বল অবস্থানে, এবং সেইখানে স্পুটনিক ভির সঙ্গে চুক্তির ব্যাপারগুলোতে অনেক কিছুই রয়েছে যেটা আমরা এখনও জানি না কি হবে। তবে এটি একটি দীর্ঘমেয়াদী বিষয়। আমাদের ইমিডিয়েট তাৎক্ষণিক যে প্রয়োজন, যেটা প্রফেসর সাইদুর রহমান সাহেব যথার্থই বলেছেন, অন্য জায়গায় সোর্সিং করতে হবে। আমরা ইতিমধ্যে অনেক ভুল করে ফেলেছি একটা জায়গার উপরে নির্ভরশীল হয়ে। আরও বেশি ভুল করেছি একটি কোম্পানি, প্রাইভেট কোম্পানি, তখন অনেক বুক ফুলেই বলেছে যে আমরা নিশ্চিত যে আমরা পাবো। তারা এখন গভর্নমেন্ট সরকারের গায়ে দাঁড় চাপাচ্ছে, কিন্তু এটা কিন্তু বাইলেটারাল কন্ট্রাক্ট। আমরা সরকার এটা এন্ডোর্স করেছে, সেই জায়গাতেও আমরা ভুল করছি। আমরা কিন্তু সরকারের দায়িত্ব থেকে যেন দূরে না সরে যাই, নেগোশিয়েট করি বিভিন্ন দেশ বিদেশের সঙ্গে, এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন আরও অন্যান্য দেশে, অস্ট্রেলিয়া তো বটে, অন্যান্য দেশে উৎপাদিত হচ্ছে সেটি দেখি। আমরা সাইনোভ্যাক, যেটিকে সম্পর্কে অনেক প্রচার ছিল, কিন্তু চিলিতে লাইফ, যেটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলছে যে আমাদের তীব্র অসুখে, আমাদের কি বলে অক্সিজেনেশনের প্রয়োজনে ইত্যাদির ক্ষেত্রে, এবং হসপিটালাইজেশনের 76% প্রতিরোধ সেখানে রিয়েল লাইফ এক্সপেরিমেন্টে পাচ্ছি। কাজে WHO কী বলছে তার চাইতে আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে ডেটাকে অ্যানালাইজ করে কিন্তু বলতে পারি। আমরা দেখতে পারি স্পুটনিক ভি কিন্তু ল্যান্ডসেটে প্রকাশ পেয়েছে। তার এই জায়গাগুলো থেকে সোর্সিং করে দ্রুত আমাদের মানুষকে নিরাপত্তা দেওয়াটা আমাদের প্রধান জরুরি। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই। এখন কি আশা করতে পারি যে এখন বেশ একটা বিপদে পড়ে গেছি, ভারত থেকে পাচ্ছি না, এখন কি আমাদের সিদ্ধান্তগুলো বিজ্ঞান ভিত্তিক হতে পারে? না, নিশ্চয়ই আমরা আশা করতে পারি, কিন্তু সেই আশা একটা জিনিস, আর আমাদের সামনে যে সংবাদগুলো আছে, যে তথ্যগুলো আছে, সেগুলো আসলে সেই আশাকে সমর্থন করে কিনা। যেমন ধরেন এই যে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে যে আমাদের দুইজন বিশেষজ্ঞ বলছেন যে যেটা চুক্তি হয়েছে গোপনীয়তা লঙ্ঘন করা হবে না, অর্থাৎ তাদের যে কাছ থেকে যে ডাটাগুলো পাওয়া যাবে সেই ডাটাগুলো বাংলাদেশ প্রকাশ করবে না। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু কথা বলতে গিয়ে তিনি কিন্তু বললেন, বাংলাদেশের মানুষকে জানালেন যে ভ্যাকসিন উৎপাদনের চুক্তি আমরা করে ফেলেছি। এই যে একজন দায়িত্বশীল একটি জায়গাতে থেকে পররাষ্ট্রমন্ত্রীর মতো একজন মানুষ যে এই তথ্যটি মানুষকে জানালেন যে আমরা রাশিয়ার সঙ্গে চুক্তি করে ফেলে, তিনি আসলে কিসের ভিত্তিতে এই কথা বললেন? এই কথার তো কোনো ভিত্তি নেই। তোর ভিত্তিহীন কথা যদি আমি বাজারে ছেড়ে দেই আর তারপরে যদি আমরা আশাবাদের কথা বলি, তাহলে তো একটির সঙ্গে আরেকটি মিলে না। এখানে মূল একটা বড় সমস্যা হয়েছে, দেখেন সেরাম যে টিকা উৎপাদন করছিল এবং সেখানে বাংলাদেশ যে চুক্তিটি করলো, সেই চুক্তি করে যে প্রক্রিয়াতে টিকা পাওয়ার কথা, এটি যদি স্বাভাবিক গতিতে পেয়ে যেত তাহলে আজকের আমাদের এই আলোচনাটা হতো না। এখানে এটা হলো না। আমাদের এই দূরদর্শিতাটা থাকা দরকার ছিল। আমেরিকা যখন, যুক্তরাষ্ট্র যখন কাঁচামাল রপ্তানি বন্ধ করে দিল, সেরাম তখন বিপদে পড়ে গেল। ভারতের যে চাহিদা, সেই চাহিদাই সে পরিপূর্ণ করতে পারছে না। এখন সে বাংলাদেশকে দিতে পারছে না, আরো কিছু দেশকে দিতে পারছে না। তো করোনা তো একটি মহামারী, সেই মহামারীর সময়ে যে কোনো সময় যে কোনো রকমের ঘটনা ঘটতে পারে, সেই বিষয়টি বাংলাদেশের নীতি নির্ধারকদের বিবেচনায় রাখা দরকার ছিল। সেই বিবেচনায় রেখে আমার চীন, রাশিয়া সহ আরো কিছু দেশের সঙ্গে আমার এই যোগাযোগটা অব্যাহত রাখা দরকার ছিল। একটি বিষয় খেয়াল করে দেখবেন যে ভারত কিন্তু সেরাম পৃথিবীর সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী দেশ, সেখানে সেটা উৎপাদন করছে। একই সঙ্গে নিজেদের কোভ্যাক্সিন তারা উৎপাদন করছে, একই সঙ্গে আরো 4-5টি ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার জন্য তারা কিন্তু নিজেরা কিন্তু সেই প্রক্রিয়াটি অব্যাহত রেখেছে। তারা কিন্তু শুধুমাত্র একটার উপরে নির্ভর করে থাকেনি। এখন বাংলাদেশ প্রথমত কথা একটার উপরে নির্ভর করে থেকেছে, সেটাও সমস্যা হতো না যদি সেরাম উৎপাদনটা ঠিক মতো করতে পারতো। কিন্তু এর চেয়ে বড় যে সমস্যা হয়েছে, লিয়াকত ভাই যেটা একটু ইঙ্গিত করেছেন, বাংলাদেশ আসলে একটু মধ্যস্বত্ব ভোগীর খপ্পরে পড়ে গেছে। যেহেতু রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র নাগরিকদের প্রতি দায়িত্ব, টিকা দেয়া রাষ্ট্রের হচ্ছে দায়িত্ব নাগরিকদের প্রতি, আর মধ্যস্বত্ব ভোগীর হচ্ছে লাভ, ব্যবসা। এখন মধ্যস্বত্ব ভোগীর
ব্যবসায়ীরা এখানে লাভের আশায় ব্যবসা করছেন। একজন ব্যবসায়ীর কাছে মহামারীর সময় একজন ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে যাওয়া বাংলাদেশের জন্য কোনো প্রক্রিয়াতেই, কোনো বিবেচনাতেই, এটা আমলাতান্ত্রিক বিবেচনা বলেন, রাজনৈতিক বিবেচনা বলেন, জনস্বাস্থ্য বিবেচনা বলেন, কোনো বিবেচনাতেই এরকম একটি বিপদে পড়ার মতো জায়গায় বাংলাদেশের ধরা পড়া কোনো অবস্থাতেই উচিত হয়নি। আরো একটি জিনিস মাথায় রাখা দরকার, আমি বাড়তি কোনো কিছু বলছি না, কিন্তু যে মধ্যস্বত্বভোগীদের এর কাছে বাংলাদেশ শরণাপন্ন হলো, যাদের উপরে নির্ভর করলো, তাদের কিন্তু বাজারে সুনামের চেয়ে বিপরীতটা অনেক বেশি। তো সেরকম একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটির যিনি প্রধান, তিনি আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আবার যিনি কথা বলছেন তিনি একজন এমপি, এলাকার রাজনীতি করেন, তিনি আবার বিসিবি চালান, তিনি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির এমডি। এই সব কিছু মিলিয়ে কে আসলে কতটুকু দায়িত্ব পালন করছেন, এই জায়গাটি নিয়েও এক ধরনের বড় রকমের প্রশ্ন তৈরি হলো। এখন এই প্রশ্ন তৈরির জায়গাতে এখন বাংলাদেশের যেটা করা দরকার, আমাদের বিকল্প উৎস, স্বাভাবিকভাবেই পূর্বে আমরা যে অর্থ দিয়ে যে বিকল্প উৎস থেকে টিকা কিনতে পারতাম, বর্তমান বাস্তবতায় আমরা সেই উৎস থেকে সেই পরিমাণ অর্থ দিয়ে টিকা কিনতে পারবো না। এখন আমাদের বেশি অর্থ ব্যয় করতে হবে। তো সেই বেশি অর্থ যদি আমাদের ব্যয় করতে হয়, তাহলে সেটা অতি দ্রুত করা দরকার। এখানে সাইদুল ভাই যে কথাটি বললেন যে চীনের সঙ্গে গবেষণা করে টিকা উৎপাদনের অংশীদারিত্বের জায়গাতে আমরা যেতে পারিনি, আপনি একটি বিষয় খেয়াল করে দেখবেন, ভারতীয় হাইকমিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে চিঠিটি দিয়ে দেওয়া হয়েছে যে জুনের তাড়াতাড়ি তারা টিকা হয়তো বাংলাদেশকে দিতে পারছে না, সেই চিঠিতেই কিন্তু উল্লেখ আছে ভারতের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি যৌথভাবে এখানে উৎপাদনের যে একটি অংশীদারিত্ব ভিত্তিক চুক্তি হওয়ার কথা, সেটিও কিন্তু বাংলাদেশ ঝুলিয়ে রেখেছে, সেই চুক্তিটিও কিন্তু বাংলাদেশ করেনি। এখন আমরা বুঝতে পারি না ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে যে মহামারীকালে সিদ্ধান্ত নিতে হয় বিজ্ঞানের উপরে ভিত্তি করে অতি দ্রুত গতিতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সামনে কিছু ডেটা থাকতে হয়। সেই ডেটাগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সামনে ছিল, কিন্তু সেই ডেটাগুলো আমাদের সামনে থাকলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বুদ্ধি পরামর্শও দিলেন, কিন্তু যে রাজনৈতিক নেতৃত্ব বা সরকারের যে নীতি নির্ধারক অংশ, সেই নীতি নির্ধারক অংশ কেন যেন সিদ্ধান্ত না নিয়ে পুরো ব্যাপারটিকে ঝুলিয়ে রাখলেন। এই ঝুলিয়ে রাখার মর্মার্থ বা তাৎপর্য কি, সেটা আমাদের কাছে একেবারেই বোধগম্য না। ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক অনুষ্ঠানের শেষ অংশে আমরা অধ্যাপক লিয়াকত আলী, আর যদি কোনো পরামর্শ থেকে থাকে আপনার? পরামর্শ খুবই স্পষ্ট, মানে এখন তাৎক্ষণিকভাবে আমাদের প্রয়োজন হচ্ছে যে ব্যবস্থাগুলো, যেটা আমরা এখন যাই নেই না কেন, বিধিনিষেধ একদম উইথড্র করা ঠিক হবে না, কিন্তু সেগুলো টার্গেটেড হতে হবে, লক্ষ্য স্থির করতে হবে, বিজ্ঞান ভিত্তিক হতে হবে, এবং যারা যথার্থ ভুক্তভোগী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসম্পৃক্ততা সহ করতে হবে। আমরা যেন লকডাউন থেকে বা আংশিক লকডাউন থেকে শিক্ষাগুলো লাভ করে যেন অগ্রসর হই, সেই সঙ্গে ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, কারণ সেই প্রস্তুতি, অন্যদিকে স্বাস্থ্যসেবার প্রস্তুতি, এই বিষয়গুলো আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থাতে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এটা হলো শর্ট রানে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিন্তু ভারত থেকেও আমাদের শিক্ষা লাভ করতে হবে। দেখুন, আমরা যখন স্বাধীনতার পরবর্তী সময়ে ভারত কিন্তু আমাদের স্বাস্থ্যের বিষয়ক সব সূচকে গিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে অতিক্রম করেছিলাম পাবলিক হেলথে কিছুটা গুরুত্ব, যদিও পাবলিক হেলথ অত্যন্ত গুরুত্বহীন আমাদের দেশে, তারপরেও তুলনামূলকভাবে বেশি গুরুত্ব পেয়েছিল, ফলে আমরা কিন্তু অনেক পুরস্কৃত হয়েছে, আমাদের দেশ অনেক সুনাম কুড়িয়েছে, মডেল হয়েছে, সেটা পাবলিক হেলথের জন্য। তার জন্য আমরা এখন পর্যন্ত কিছুটা সুবিধার দিকে আছি। ভারত কিন্তু সামগ্রিকভাবে, জেনারেলাইজভাবে, সাধারণভাবে কিন্তু পাবলিক হেলথে অনেক পিছানোর কারণে আজকে মনে হচ্ছে শুধু জনসভা, শুধু কুম্ভ মেলা, শুধু তাদের শিথিলতা, তাদের নির্বাচন ইত্যাদির কারণে হচ্ছে, তা শুধু নয়, কিন্তু তাদের কাঠামোগত পাবলিক হেলথের দুর্বলতা অসাধারণ। পাবলিক সেক্টরে অর্থ ব্যয় নেই, প্রাইভেট সেক্টরকে অনেক জোরদার করেছে, যেখানে আমাদের রোগীরা ভিড় করে, কিন্তু প্রাইভেট সেক্টরের জন্য। দ্বিতীয়ত হচ্ছে স্টেট থেকে স্টেটে, কেরালা একটা উদাহরণ, মডেল, আমাদের চেয়েও তারা কিন্তু সবসময় সূচকে গিয়েছিল, পাবলিক হেলথ সূচকে। এখন দেখুন কেরালা কিন্তু মোকাবেলা করতে পারছে। কাজে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের রাজনীতি এবং অর্থনীতিতে পপুলিজম বাদ দিয়ে আমাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করে রাষ্ট্রের অর্থকে পাবলিক হেলথে নিয়োগ করতে হবে। এই শিক্ষাটা বাংলাদেশকে এখন কিন্তু আসতে হবে। নিশ্চয়ই। অধ্যাপক সাইদুর রহমান, এখানে মানে পরামর্শ বা শেষ কথা বলতে গেলে প্রথম কথাটি হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে।
যেটা বারবার বলা হচ্ছে জনসম্পৃক্ততা, জনগণ কোন অংশে সম্পৃক্ত হবে। জনগণকে স্পষ্ট মেসেজটি হচ্ছে এবারের ঈদটিকে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য উৎসর্গ করে। এই ঈদ উৎসবকে আপনারা দয়া করে মনে করেন যে আগামী এই আইনে সরকারের লকডাউনে কতটুকু রিল্যাক্সেশন হবে, বাজার কিভাবে খুলবে, গণপরিবহন কিভাবে খুলবে, সেগুলো খুলুক, কিন্তু আপনারা ব্যক্তিগত পর্যায় থেকে সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সব জায়গায় এবারের উৎসবকে যুদ্ধের জন্য উৎসর্গ করেন। মাস্ক পরেন, ঘরে থাকেন যতদূর সম্ভব, এটা হচ্ছে মানুষের জন্য। নীতি নির্ধারকদের জন্য লিয়াকত ভাই যে কথাগুলো বললেন তার চেয়ে আমি আরো কিছু বেড়ে বলবো যে নীতি নির্ধারকদের বিজ্ঞানের সাথে চলতে হবে। জনস্বাস্থ্য গুরুত্ব পাবে বটে, কিন্তু বিজ্ঞানের সঙ্গে চলার ক্ষেত্রে গত 1 বছর ধারাবাহিকভাবে নীতি নির্ধারকরা আসলে এটার প্রতি যথেষ্ট দূরত্ব অথবা ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। সেই অংশগুলোকে আসলে ওভারকাম করতে হবে তাদেরকে। মূলত যেটা দুটো বিষয় এখন দরকার, একটি হচ্ছে ভ্যাকসিন সংগ্রহ। এক্ষেত্রে এটি একটি কূটনৈতিক ইস্যু, আপনারা খেয়াল করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, মুর্তজা ভাই বলছিলেন যে এটা পররাষ্ট্রমন্ত্রী বলতে গেলে তো ভুল বলবেনই, এটা তো স্বাভাবিক যদি উনি বলতে যান। এক্ষেত্রে আসলে একটি G2J এগ্রিমেন্টের কি টেকনিক্যালিটিস, একটি ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ভ্যাকসিন সেক্টরে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ট্রান্সফার কিভাবে হয়, এটা তো একটা অন্যদের ব্যাপার আসলে। অতএব যাকে যার এরিয়া, ওনারা ওনাদের ডিফাইন্ড এরিয়াতে যেন সর্বোত্তম সাফল্য অর্জন করেন, ওনারা যেন সতর্ক থাকেন। আর যে ব্যাপারটি বলছি, বাণিজ্য থেকে বিযুক্ত করতে হবে স্বাস্থ্যকে, অন্তত এই মহামারী তা না হলে। যুক্তরাষ্ট্রের মতো দেশ, যেটাতে শুধুমাত্র সেনাবাহিনী এবং জেলখানা ছাড়া সরকারের কোনো স্বাস্থ্য স্থাপনা নেই, সেই দেশটি খেয়াল করবেন প্রতিটি নাগরিকের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে ভ্যাকসিন প্রদান করছে। আপনারা খেয়াল করতে হবে সেনাবাহিনী থেকে আরম্ভ করে টোটাল বন্দোবস্তটি সেই দেশে মানুষের ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। অতএব যেটি নাকি মুক্ত বাজারের চ্যাম্পিয়ন, যেখানে কোনো বাণিজ্য থাকে না, সেখানেও এবারের মহামারী মোকাবেলা সম্পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে করা হচ্ছে। অতএব বাংলাদেশে আমরা আশা করব রাষ্ট্র উদ্যোগী হবে, নেতৃত্ব দিবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত। অনেক ধন্যবাদ জনাব গোলাম মুর্তজা। দুটি কথা, একটি সরকারের আর একটি সাধারণ জনগণের। সরকারের জায়গা থেকে একটি খুব বিনীতভাবে বলা থাকবে, যেহেতু সেরামের সঙ্গে চুক্তি হয়েছে, সেখান থেকে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যস্বত্ব ভোগীদের উপরে নির্ভর না করে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করবে কূটনৈতিক তৎপরতাটি অব্যাহত রেখে যাতে সেইখান থেকে একটু দেরিতে হলেও ভারতের থেকে যাতে ভ্যাকসিন বাংলাদেশ আনতে পারে, সেই জায়গাটিতে জোরদার করা। বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকদের এখন সামনে এগিয়ে আসা দরকার, মধ্যস্বত্ব ভোগী কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এখানে প্রতিনিধিত্ব করতে না দেয়া। যদিও চুক্তিতে তারা আছে, কিন্তু তারা যেহেতু ব্যর্থ হয়েছে, এখন তাদেরকে পেছনে ঠেলে দিয়ে সামনে বাংলাদেশ রাষ্ট্রের সামনে এগিয়ে আসা দরকার। সেটা আমলাতন্ত্র থেকে এগিয়ে আসুক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের এগিয়ে আনেন, রাজনীতিবিদদের এগিয়ে আনেন, আপনারা এগিয়ে এসে বিষয়টি দেখেন, কূটনীতির সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করেন। ভারতের সাথে যেহেতু আমাদের সম্পর্ক ভালো, সেই কারণে সেই জায়গা থেকে এত আশাহতের কোনো কিছু আছে বলে আমি মনে করি না। একটা সুসংবাদ পাওয়া যাবে, হয়তো একটু দেরিতে হলেও, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সাধারণ জনমানুষ, আমরা যারা জনমানুষ, বিজ্ঞানীরা যে কথাটি বলছেন, ভ্যাকসিন আপনার সঙ্গে বিট্রে করলেও করতে পারে, কিন্তু আপনার সঙ্গে মাস্ক বিট্রে করবে না। এই কথাটি আমাদের সবার মনে রাখা দরকার। মনে রাখা দরকার এই কারণে যে বাংলাদেশের মতো দেশে আপনার জীবন বাঁচানোর জন্য কেউ নিরাপত্তা নিয়ে, চিকিৎসা সামগ্রী নিয়ে বসে নেই। আপনি যখন নিজে বিপদে পড়বেন, আপনার মা বিপদে পড়বে, বাবা বিপদে পড়বে, ভাই বিপদে পড়বে, তখন আপনি দেখবেন চারপাশে আপনি কিছু পাচ্ছেন না। অর্থাৎ আপনার নিজের বাঁচার ব্যবস্থা আপনার নিজের কাছে করতে হবে। নির্ভর না করে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এটা সরকার সিদ্ধান্ত যাই নিক না কেন, আপনারা এই সিদ্ধান্তের জায়গাটিতে অটুট থাকেন, তাহলে হয়তো আমরা কিছুটা মুক্ত থাকতে পারবো। না হলে আমাদের জন্য বিপদ কিন্তু কেউই ঠেকাতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।